আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়টি হলো খুবই ইম্পর্ট্যান্ট একটি অধ্যায়, পরিমাণগত রসায়ন। তো পরিমাণগত রসায়ন এটি প্রথম অধ্যায় না, তৃতীয় অধ্যায়। তো পরিমাণগত রসায়ন অধ্যায়টি আমাদের অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি অধ্যায়। এই অধ্যায় থেকে অনেক ধরনের প্রশ্ন আসে। সাধারণত একটি হচ্ছে গিয়ে গাণিতিক সমস্যা নির্ভর একটি অধ্যায়, তাই আমরা এই অধ্যায়ে অনেক ধরনের গাণিতিক সমস্যা সলভ করব। এই অধ্যায়টিকে আমরা 4টি লেকচারে সাজিয়েছি। তো আজকের এই 4টি লেকচারের প্রথম লেকচারে আমরা আলোচনা করব 4টি টপিক নিয়ে। আমরা মৌল বিষয়ক গণনা দেখব, আমরা দেখব সমীকরণ বিষয়ক যে গণনা। মৌল বিষয়ক গণনায় থাকবে আমাদের মৌল থেকে আমাদের পরমাণুর সংখ্যা, আয়তন এবং অন্যান্য যে ইনফরমেশন বের করা, সেই পদ্ধতিগুলো দেখব। সমীকরণ বিষয়ক গণনাতেও বিভিন্ন সমীকরণ থেকে, রাসায়নিক বিক্রিয়া থেকে আয়তন, ভর, বিশুদ্ধতা এগুলো নির্ণয় দেখব। আমরা লিমিটিং বিক্রিয়ক বিষয়ক কিছু গণনা দেখব এবং সবার শেষে আমরা একটা ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেটা অ্যাডমিশনে প্রায়ই আসে, আমাদের সিলেবাসের সাথে এখন আর নেই, এখন আমাদের বইয়ে এই ধরনের অঙ্কগুলো পাওয়া যায় না, সেটা হচ্ছে সংযুক্তি এবং সংকেত বিষয়ক গণনা, এগুলো দেখব। তো চলো আমরা দেরি না করে এখনই আমাদের আজকের পড়াশোনা শুরু করি। তো প্রথমেই আমরা আলোচনা করব মূল সংক্রান্ত গণনা নিয়ে। তো মূল জিনিসটা কি? আমরা সবাই মোটামুটি মূলের সংজ্ঞাটা জানি। মূলের সংজ্ঞাটা হচ্ছে গিয়ে কোনো মৌল বা যৌগের গ্রামে প্রকাশিত আণবিক ভর। গ্রামে প্রকাশিত আণবিক ভরকে বলা হয় মোল। ঠিক আছে? যেমন পানির আণবিক ভর হচ্ছে 18, তাহলে পানির আণবিক ভরকে যদি আমি গ্রামে প্রকাশ করি, মানে 18 গ্রাম হয়, তাহলে এটাকে আমি বলবো 1 মোল পানি বা 1 মোল H2O। তো এটা হচ্ছে মোলের সংজ্ঞা। তো মোল সংখ্যা কীভাবে নির্ণয় করা হয়? যদি কোনো একটা স্থানে W গ্রাম আমাদের একটা পদার্থ থাকে, আর সেই পদার্থের ভর যদি হয়, আণবিক ভর যদি হয় M গ্রাম, তাহলে আমাদের মোল সংখ্যা কীভাবে হিসাব করা হবে বলতো? M গ্রামে হয় 1 মোল, সুতরাং আমাদের কত হবে? আমাদের গিয়ে 1 গ্রামে হবে কত মোল? 1/m মোল। তাহলে আমাদের W গ্রামে হবে কত? আমাদের W/m মোল। তো এখান থেকে কিন্তু আমাদের মোলের কনসেপ্টটা আসে গিয়ে মোল সংখ্যা n গিয়ে W/m। তারপর আবার 1 মোল আমরা জানি যে সকল ধরনের 1 মোল পদার্থে কি থাকে? আমাদের 6.023 × 10⁻23টি কণা বিদ্যমান থাকে। এখন এটি কি হতে পারে? 1 মোল পরমাণু। তাহলে আমরা বলবো 6.023 × 10⁻23টি পরমাণু। হতে পারে 1 মোল অণু, তাহলে আমরা বলবো 6.023 × 10⁻23টি অণু। হতে পারে যে আমাদের 1 মোল ধরো ইলেকট্রন, তাহলে আমি বলবো 6.023 × 10⁻23টি ইলেকট্রন। তো এখান থেকে আমি পাই মোল সংখ্যা যদি কোনো একটা পদার্থের মধ্যে যদি আমি ধরো n সংখ্যক পরমাণু থাকে, তাহলে সেই পরমাণুর সেই পদার্থের মোল সংখ্যা হবে গিয়ে আমরা বলবো n / আমাদের Na জিনিসটা কি? Na জিনিসটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, যেটা হচ্ছে 6.023 × 10⁻23। তো এখান থেকে আমাদের মোল সংখ্যা n লিখতে পারি n/Na। আবার আমরা জানি কোনো গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে কোনো একটা গ্যাসীয় পদার্থের 1 মোল গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। তাহলে আমরা যদি কোনো একটা পদার্থের একটা পাত্রে যদি আমাদের ভি পরিমাণ গ্যাস থাকে, ভি লিটার গ্যাস থাকে, তাহলে আমি এখান থেকে প্রকাশ করতে পারি V/22.4 যদি আমি যদি ভাগ দিই, তাহলে এখানে কিন্তু মোল সংখ্যা বের হয়ে যাবে। এই জন্য আমরা লিখতে পারি n = V। এসটিপিতে অবশ্যই স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে এবং লিটারে প্রকাশ করতে হবে, অবশ্যই মনে রাখবা, কারণ এটা 22.4 লিটার কিন্তু, তাই না? তো এটা লিটারে প্রকাশ করতে হবে, তাহলে মোল সংখ্যা n হবে V/22.4 লিটার। আচ্ছা, কারণ কি 22.4 লিটারে হয় 1 মোল, 1 মোল, ঠিক আছে, 1 মোল। তো এখান থেকে কিন্তু আমি লিখতে পারি যে ভি লিটারে কত হবে? V/22.4 মোল হবে। আচ্ছা, তো আবার আমরা জানি আদর্শ গ্যাসের সূত্র, আমরা জানি n কি আমাদের, এখান থেকে আমরা কি জানি? PV = nRT। এখান থেকে যদি আমি nটা বের করি, তাহলে n কি থাকবে? PV/RT। এই সূত্রটা কিন্তু আমরা বসাতে পারি, n = PV/RT। তো এখান থেকে আমরা পাই সবগুলো সূত্র যদি আমরা একসাথে করি, n = W/m
n is equal to n by na, n হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, n is equal to v ডিভাইড বাই 22.4, v অবশ্যই লিটারে প্রকাশ করতে হবে, এবং n is equal to pv by rt। আচ্ছা, তো এই সূত্রগুলো দিয়ে কিন্তু আমরা মোল সংক্রান্ত সকল গণনা আমরা সম্পন্ন করব। তো প্রথমেই যেই ম্যাথটা দেয়া আছে, ম্যাথটা খুবই সহজ একটা ম্যাথ দেওয়া আছে। প্রথমে বলা আছে পেন্সিল দিয়ে 500 বার ইঞ্জিনিয়ারিং শব্দটি লিখতে 55.6 মিলিগ্রাম গ্রাফাইট ব্যবহৃত হয়। একবার লিখতে কতটি কার্বন পরমাণু ব্যবহৃত হবে? দেখো 500 বার লিখতে ব্যবহৃত হয় 55.6 গ্রাম, তাহলে একবার লিখতে আমাদের কি হবে, ব্যবহৃত হবে কতটুকু বলো তো? ব্যবহৃত হবে 55.6 আমাদের মিলিগ্রামে আছে, যেহেতু আমরা মোল সংক্রান্ত হিসাব করবো আমরা এটাকে গ্রামে নিয়ে নিব, তার মানে ইন্টু 10⁻³ মিলিগ্রাম থেকে গ্রামে নিলাম, ডিভাইড বাই 500, এতটুকু এই গ্রাম পরিমাণ কিন্তু আমাদের খরচ হবে। তাহলে আমরা এখন মোলের যে সূত্রগুলো দেখেছি সেখান থেকে আমরা কোনটা ইউজ করবো? দেখো তো কার্বন পরমাণু ব্যবহৃত হবে, মানে আমাদের যেতে হবে পরমাণুতে, আমাদের কাছে আছে কি ভর আছে, তাহলে ভর আর পরমাণু সম্পর্কতে যাব। তাহলে ভর আর পরমাণু সম্পর্ক কোনটা? W/m is equal to n/na। এখান থেকে আমরা n is equal to বের করবো কি হবে, W/m ইন্টু na। তো W কতটুকু দেওয়া আছে? 55.6 ইন্টু 10⁻³ ডিভাইড বাই 500, আর আমাদের আণবিক ভর কত? 12, আর na কত? 6.023 ইন্টু 10⁻23, তাই না? তাহলে এখানে কত আসবে মান বলো তো? এখানে যদি আমরা হিসাব করবি মান আসবে 5.578 ইন্টু 10⁻18t। এটা কিন্তু আমাদের আনসার। তো এটাই কিন্তু আমাদের আনসার। দেখো এই প্রশ্নটি কিন্তু রুয়েটে এসেছিল 2008 সালে। এছাড়াও কিন্তু এই ধরনের প্রশ্ন বারবারই ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে দেখা যায়। আচ্ছা, আমরা চলে যাই পরের প্রশ্নটিতে। তার পরের প্রশ্নে বলা হয়েছে এসটিপিতে অক্সিজেন গ্যাসের ঘনত্ব নির্ণয় করো। স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে অক্সিজেন গ্যাসের ঘনত্ব নির্ণয় করতে বলা হয়েছে। এখন আমরা জানি অক্সিজেন গ্যাসের ঘনত্ব আমরা যেহেতু বের করবো, আমাদের এখানে কিন্তু বলে দেয় নাই, কোনো ভর দিয়ে দেয় নাই যে এত ভর গ্যাসের ঘনত্ব নির্ণয় করতে। আমরা এটা ধরে নিব এটা 1 মোল গ্যাসের জন্য বলা হয়েছে, ঠিক আছে? 1 মোল গ্যাসের ঘনত্ব নির্ণয় করতে বলা হয়েছে, আমরা ধরে নিব। তো আমরা হচ্ছে গিয়ে এখন ঘনত্বে যেতে চাই, আমরা ঘনত্ব হচ্ছে রো ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে m/v, বা এখানে m এর জায়গায় আমি লিখতে পারি w/v। আমাদের ক্ষেত্রে কনটেক্সটে আমরা তো ভরকে w দিয়ে প্রকাশ করছি, w/v। তাহলে আমরা w/v নির্ণয় করতে হবে। তাহলে আমরা সম্পর্কটা হবে কি ভরের এবং আয়তনের। তাহলে আমরা লিখতে পারি w/m ইজ ইকুয়াল টু লিখতে পারি v/22.4। এটা অবশ্যই লিটারে হতে হবে, আর আমাদের তো সব কিছু এসটিপিতে দেয়াই আছে। এখান থেকে কিন্তু আমরা বের করতে পারি w/v ইজ ইকুয়াল টু m/22.4। এই w/v কিন্তু আমাদের ঘনত্ব রো, তার মানে রো ইজ ইকুয়াল টু m/22.4। এখন m 1 মোল গ্যাসের ভর কত আমাদের? 32। তো 32 ডিভাইড বাই 22.4, আমাদের আনসার আসবে কত? 1.42। আর আমাদের এটা এককটা হবে গ্রাম পার লিটার। তো আমাদের আনসার হচ্ছে 1.42 গ্রাম পার লিটার। এটা কিন্তু আমাদের অক্সিজেন গ্যাসের এসটিপিতে ঘনত্ব। আচ্ছা, তো এই ধরনের প্রশ্ন কিন্তু চলে আসতে পারে। এই ধরনের প্রশ্ন আসলে কিন্তু আমাদের ঘাবড়ে গেলে চলবে না যে ভর দেয়া নেই, আমরা কীভাবে অঙ্কটি করব। আচ্ছা, তো তৃতীয় যে সমস্যাটি দেওয়া আছে, তৃতীয় সমস্যায় বলা হয়েছে 10 গ্রাম অবিশুদ্ধ পানির নমুনা বিশ্লেষণ করে 10 মিলিগ্রাম অপদ্রব্য পাওয়া গেল। নমুনাতে কতটি বিশুদ্ধ পানির অণু আছে? প্রশ্নটি এসেছে বুয়েটে 2013-14 সালে। বুয়েটে আসা একটি প্রশ্ন। 10 গ্রাম অবিশুদ্ধ পানির নমুনা বিশ্লেষণ করে 10 মিলিগ্রাম অপদ্রব্য পাওয়া গেছে। তাহলে আমাদের বিশুদ্ধ পানির অণু যেহেতু বের করবো, আমাদের আগে বিশুদ্ধ পানির ভর দেখতে হবে। তো
তাহলে বিশুদ্ধ পানির ভর ইজ ইকুয়াল টু কত, 10 গ্রাম মাইনাসের 10 মিলিগ্রাম, মিলিগ্রামকে আমি নিয়ে যাচ্ছি হচ্ছে গিয়ে গ্রামে। তাহলে আমি কত পাবো, 10 মাইনাসের আমাদের কত থাকবে 0.001, তাই না? আচ্ছা, তো আমাদের হচ্ছে গিয়ে 0.001। তো এটা হচ্ছে আমাদের আছে কত, কিসে আছে, গ্রামে আছে। তো আমি এটা যদি হচ্ছে গিয়ে মোলে নিতে চাই, তাহলে আমি কি করবো, এটাকে 0.001 10 মাইনাস 0.001 ডিভাইড বাই 18, এটা হচ্ছে মোল। আচ্ছা, আমাদের এটা থাকলো। এখন কতটি পানির অণু আছে তাতে যেতে হবে। তাহলে আমরা কোথায় যাব, আমরা হচ্ছে কি n ইজ ইকুয়াল টু আমাদের n বাই NA, তাই না? তো আমাদের এখানে কতটি পানির অণু, আমাদের nটি পানির অণু আছে ধরে নিই। n ইজ ইকুয়াল টু হবে n ইন্টু NA পানির অণু। আমাদের মোল সংখ্যা n ইজ ইকুয়াল টু কত, 10 মাইনাসের 0.001 ডিভাইড বাই 18 ইন্টু আমাদের 6.023, আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা n ইজ ইকুয়াল টু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তো আমি যদি সব হিসাব করে ফেলি, আমি আনসার পাবো 3.343 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি। তাহলে কিন্তু এখানে 3.343 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি বিশুদ্ধ পানির অণু পাওয়া যাবে। এটা গেল আমাদের তৃতীয় সমস্যা। এটি বুয়েটার একটা সমস্যা ছিল, সহজ একটি সমস্যা। এবার চলে যাব আমার শেষ প্রশ্নে, আমাদের মোল সংখ্যা বিষয়ক লাস্ট যে প্রশ্নটা আছে, রুয়েটে আসা একটি প্রশ্ন, রুয়েটের একটি প্রশ্ন। তো এখানে কি বলা হয়েছে, একটা তাপমাত্রা দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 98.7 ইন্টু 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 3 নিউটন মিটার ইনভার্স টু চাপে একটা চাপ দেওয়া আছে, আমাদের একটি টেম্পারেচার দেওয়া আছে, একটা প্রেশার দেওয়া আছে। চাপে 0.002 মিটার কিউব হাইড্রোজেন গ্যাসে, মানে আমাদের কি দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, কতটি অণু আছে আমাদের বের করতে হবে, অণুর সংখ্যা n ইজ ইকুয়াল টু কত। তাহলে আমার দেখো তো কি কি আছে, চাপ, টেম্পারেচার, আয়তন, আর আমাদের বের করতে হবে অণুর সংখ্যা। তাহলে আমি কোন সূত্রটা ইউজ করবো দেখো তো, আমি কিন্তু এখানে ইউজ করতে পারি আমাদের সম্পর্ক n বাই আমাদের অণুর সম্পর্ক, অণুর সংখ্যার সাথে n বাই NA ইজ ইকুয়াল টু চাপ, টেম্পারেচার, আয়তনের সম্পর্ক, যেটা হচ্ছে কি আমাদের PV বাই RT, তাই না? এখান থেকে n ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি PV বাই RT ইন্টু NA। তো চাপের জায়গায় আমি 98.7 ইন্টু 10 টু দি পাওয়ার 3 P, আয়তন দেওয়া আছে হচ্ছে গিয়ে 0.002 মিটার কিউব, আর হচ্ছে আমাদের বসাবো 8.314 ইন্টু টেম্পারেচার দেওয়া আছে 27 ডিগ্রি 273 প্লাস 27, আমি কেলভিন টেম্পারেচার নিয়ে যাচ্ছি, আর n এর মান হবে হচ্ছে কি 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি আমাদের অ্যাভোগাড্রো সংখ্যার মান। আমি যদি হিসাব করি সব কিছু, ক্যালকুলেটরে যদি মানগুলো বসিয়ে দিই, তাহলে আমাদের মানটা আসে 4.76 ইন্টু 10 টু দি পাওয়ার 22টি। এটি হচ্ছে আমাদের অণুর সংখ্যা। এটি কিন্তু আমাদের এই 4 নম্বর কোশ্চেনের আনসার। আচ্ছা, তো আমাদের মূল সমন্বিত যেই সমস্যাগুলো, সেগুলো কিন্তু আমাদের হচ্ছে গিয়ে সলভ হয়ে গেল। এবার আমরা নেক্সট আমরা যে ধরনের সমস্যাগুলো করব, সেগুলো হচ্ছে গিয়ে সমীকরণ বিষয়ক গণনা, মানে কোনো একটা রাসায়নিক সমীকরণ দেওয়া থাকবে, সেই রাসায়নিক সমীকরণ থেকে আমাদের কি করতে হবে, কোনো হিসেব নিকেশ করে কিন্তু আমাদের বিভিন্ন কিছু বের করতে হবে। এই ধরনের সমীকরণ বিষয়ক গণনাতে আমরা যেই ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে স্টোয়কিওমেট্রিক ফর্মুলা, আর তার সাথে মোল সংখ্যার যে ফর্মুলাগুলো আমরা মাত্র ব্যবহার করা শিখলাম, ওগুলো কিন্তু আমরা ব্যবহার করব। তো ব্যবহার করে আমরা এই সমীকরণ থেকে ভর, আয়তন, পরমাণুর সংখ্যা, অণুর সংখ্যা, এগুলো কিন্তু আমরা হিসাব করার চেষ্টা করব। তো স্টোয়কিওমেট্রিক ফর্মুলা অনুযায়ী কি, ধরো স্টোয়কিওমেট্রিক ফর্মুলাটা কি, স্টোয়কিওমেট্রিক ফর্মুলা হচ্ছে গিয়ে কোনো একটা সমীকরণে যে উপাদানগুলো আছে, প্রত্যেকটি উপাদানের মোল সংখ্যা এবং তাদের সহগের অনুপাত পরস্পর সমান হবে। যেমন একটি ফর্মুলা দেওয়া আছে এখানে, একটি সমীকরণ দেওয়া আছে এখানে, a + 2b = 3c + 4d।
তাহলে স্টোইকিওমেট্রিক ফর্মুলা অনুযায়ী এ এর মোল সংখ্যা এন অফ এ ডিভাইড বাই এ এর সহগ যেটা হচ্ছে 1, তাহলে এন অফ এ ডিভাইড বাই 1 ইজ ইকুয়াল টু বি এর মোল সংখ্যা এন অফ বি আর তার সহগ হচ্ছে 2, এন অফ বি ডিভাইড বাই 2, তারা পরস্পর সমান হবে। মানে এ এর মোল সংখ্যা এবং তার সহগের অনুপাত বি এর মোল সংখ্যা এবং তার সহগের অনুপাত সমান হবে। একইভাবে সি এর মোল সংখ্যা এবং তার সহগের অনুপাত, ডি এর মোল সংখ্যা এবং তার সহগের অনুপাত সব প্রত্যেকের সমান হবে। এই জন্য আমি লিখতে পারি এন অফ এ ডিভাইড বাই 1 ইজ ইকুয়াল টু এন অফ বি ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু এন অফ সি ডিভাইড বাই 3 ইজ ইকুয়াল টু এন অফ ডি ডিভাইড বাই 4। প্রত্যেকটি উপাদানের মোল সংখ্যা এবং তাদের সহগের অনুপাত কি হবে? সমান হবে। এটাই কিন্তু স্টোইকিওমেট্রিক ফর্মুলা। আমরা এই সমীকরণটির সাথে আমরা যে মূল সংখ্যার যে সমীকরণগুলো শিখে এসেছি, এন ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম, বি বাই 22.4, পিভি বাই আর টি, এন বাই এন এ, এই যে সমীকরণগুলো আমরা শিখে এসেছি এগুলো কিন্তু ব্যবহার করে আমরা ম্যাথগুলো করার চেষ্টা করব। ঠিক আছে, আমাদের সবগুলো সমীকরণ কিন্তু মাথায় রাখতে হবে। তো আমরা সমীকরণ বিষয়ক গণনার কিছু গাণিতিক সমস্যা আমরা সলভ করার চেষ্টা করি। প্রথমে আমাদের যে প্রশ্নটি দেওয়া আছে, একটি বিদ্যুৎ কেন্দ্রে বার্ষিক 2.4% রম্বিক সালফার সম্বলিত 3.1 × 10⁷ কেজি কয়লা পোড়ানো হয়। আচ্ছা, এবং এসটিপিতে উৎপন্ন সালফার ডাইঅক্সাইড গ্যাসের আয়তন করতে হবে, এটা আমার নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের সমস্যা। আমাদের এই প্রশ্নটি এসেছিল বুয়েটের একটি প্রশ্ন, 2014-15 সালে এটি এসেছিল। দেখো, কয়লা পুরানো হচ্ছে, তার মধ্যে কি আছে? রম্বিক সালফার আছে। সেই রম্বিক সালফারটা পুড়ে সালফার ডাইঅক্সাইডে পরিণত হচ্ছে। তাহলে আমাদের বিক্রিয়াটি কিন্তু এখানে অ্যাকচুয়ালি কি? বিক্রিয়া হচ্ছে সালফার আর অক্সিজেনের বিক্রিয়া, উৎপন্ন হচ্ছে সালফার ডাইঅক্সাইড। এই সহজ একটি বিক্রিয়া। এখন এই বিক্রিয়া থেকে আমাদের হচ্ছে কি নির্ণয় করতে হবে সালফার ডাইঅক্সাইড, উৎপন্ন সালফার ডাইঅক্সাইড গ্যাসের আয়তন। আচ্ছা, এখন আমার কাছে দেয়া আছে কি? আমার কাছে দেয়া আছে যে কয়লার ভর দেয়া আছে, যে কয়লার ভরে 2.4% হচ্ছে কি আমাদের এই সালফার। তার মানে আমার সালফারের ভর জানার জন্য আমার কয়লার ভর থেকে সালফারের ভর বের করতে হবে। তাহলে আমি সালফারের ভর এম অফ সালফার ইজ ইকুয়াল টু, বা এম অফ না, আমি ডাব্লিউ দিয়ে প্রকাশ করি, আমাদের যেহেতু সবকিছু ডাব্লিউ দিয়ে প্রকাশ করছি ভর রিলেটেড, তো ডাব্লিউ অফ এস ইজ ইকুয়াল টু কি হবে? 3.1 × 10⁷ এর কত? 2.4%, তার মানে 2.4 ডিভাইড বাই 100। তার মানে আমি এখানে ডাব্লিউ অফ এস এম পাবো হচ্ছে গিয়ে কত পাবো? হিসাব করলে আমার পাবো হচ্ছে 744,000 কেজি। এটা হচ্ছে আমাদের সালফারের ভর। এটা আমার থাকলো, এটা দিয়ে আমি পরে হিসাব করব। এখন আমার হিসাব করতে হবে আমাদের সালফার ডাইঅক্সাইডের আমাদের আয়তন। তো এখানে যদি আমি স্টোইকিওমেট্রিক ফর্মুলা দিই, তাহলে এন অফ এস ডিভাইড বাই 1 ইজ ইকুয়াল টু এন অফ SO2 ডিভাইড বাই 1, তাই না? এখন এন অফ এস এর জায়গায় আমি বসাতে পারি, আমার যেহেতু ভরের সাথে হিসাব করতে হবে আয়তনের, তাহলে আমি এখানে সালফারের ভর আমার আছে, নির্ণয় করতে হবে সালফার ডাইঅক্সাইডের আয়তন। তাহলে আমি সালফারের ভরের এখানে আমি ভরের সূত্রটা বসাইলাম, ডাব্লিউ বাই আমাদের এম ইজ ইকুয়াল টু, সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমি আয়তনের সূত্র বসাবো। তার মানে হচ্ছে গিয়ে আমাদের কোনটা আয়তনের সূত্র কোনটা? ভি ডিভাইড বাই 22.4। এটা ভি অবশ্যই লিটারে আমাদের বসাতে হবে, লিটারে নির্ণয় করতে হবে। এখান থেকে কিন্তু আমি আয়তনটা পেয়ে যাই, ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম ইন্টু 22.4। এখানে ডাব্লিউর মান দেওয়া আমরা পেয়েছিলাম 744,000 কেজি। ঠিক আছে, এখন এটা আমার কিন্তু যখন আমি মূল সংখ্যা হিসাব করার জন্য বসাবো, এটা নিতে হবে আমার গ্রামে, মানে 10⁻³ দিলাম, গ্রামে চলে গেল। আমাদের সালফারের আণবিক ভর আমি বসাবো 32 ইন্টু আমাদের 22.4। তাহলে আমাদের এখানে আয়তন বের হয়ে যাবে। আয়তন আমরা হিসাব করলে ক্যালকুলেটর যদি আমি সবগুলো মন বসিয়ে দিই, আমরা পাবো 520,800,000। এটা কিন্তু আসবে লিটারে। এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা কেন কি করেছি আমরা দেখো, আমাদের কাছে কিন্তু দেয়া আছে ভর, যেতে হয়েছে
আয়তনে। এই জন্য আমরা যখন মূল সংখ্যা আমাদের যে স্টোকিওমেট্রিক ফর্মুলা ইউজ করলাম, তখন কিন্তু আমি এক পাশে বসিয়েছি ভরের সূত্র, আরেক পাশে বসিয়েছি আমাদের আয়তনের সূত্র। এই ধরনের ম্যাথগুলো করার সময় কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে যে আমি কখন কোন সূত্রটা বসাবো, কখন কোন সূত্রটা আমরা ইউজ করবো, কারণ আমাদের কাছে কিন্তু সূত্র অনেকগুলো আছে। খেয়াল করতে হবে সম্পর্কটা কার সাথে কার হচ্ছে, ভর এবং আয়তনের, ভর এবং পরমাণুর নাকি কিসের, তার ভিত্তি করে কিন্তু আমরা বসাবো। তারপর আবার এসটিপিতে যদি হয় তাহলে আমি এই সূত্র ব্যবহার করতে পারবো। এসটিপি ছাড়া কিন্তু আমরা এই সূত্র ব্যবহার করতে পারতাম না, তখন কিন্তু আমার PV/RT সূত্র ব্যবহার করতে হতো। তো এগুলো আমরা একটু খেয়াল রাখবো। তো এটা হচ্ছে প্রথম অঙ্কটি গেল। তারপরের সমস্যাটা যদি আমরা দেখি, পরের সমস্যাটি দেওয়া আছে 0.20 কেজি মার্বেল পাথরকে সম্পূর্ণ দ্রবীভূত করতে কত কেজি 10% নাইট্রিক অ্যাসিডের প্রয়োজন হবে। ঠিক আছে, তো 0.20 মার্বেল পাথরকে সম্পূর্ণরূপে দ্রবীভূত করতে কত কেজি 10% নাইট্রিক অ্যাসিডের প্রয়োজন হবে। আমাদের সমীকরণটা লিখি। মার্বেল পাথর মানে হচ্ছে আমাদের ক্যালসিয়াম কার্বনেট, তাই না? আমাদের দ্রবীভূত করতে হবে কি দ্বারা? নাইট্রিক অ্যাসিড দ্বারা। দ্রবীভূত করতে হবে নাইট্রিক অ্যাসিড দ্বারা 3। তাহলে সমীকরণটা হবে ক্যালসিয়াম কার্বনেট প্লাস নাইট্রিক অ্যাসিড HNO3, উৎপন্ন হবে ক্যালসিয়াম নাইট্রেট এবং উৎপন্ন হবে তার সাথে পানি আর কার্বন ডাইঅক্সাইড। তো এখানে যেহেতু আমাদের দুইটি আছে নাইট্রেট অণু আছে, দুইটি নাইট্রেট আয়ন আছে, এখানে আমি দিয়ে দিলাম 2 of HNO3। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রিয়াকশন। এখন আমাদের দেখো ভরের সাথে ভরের সম্পর্ক, কত কেজি মার্বেল পাথর। তাহলে আমি কিন্তু এখানে লিখতে পারি, যদি স্টোকিওমেট্রিক ফর্মুলা দিই, কার সাথে সম্পর্ক? মার্বেল পাথরের সাথে নাইট্রিক অ্যাসিডের। তাহলে লিখতে পারি N of ক্যালসিয়াম কার্বনেট ডিভাইড বাই 1 ইজ ইকুয়াল টু N of নাইট্রিক অ্যাসিড HNO3 ডিভাইড বাই 2। ঠিক আছে, তো N of ক্যালসিয়াম কার্বনেট লিখলাম হচ্ছে W/M, W of ক্যালসিয়াম কার্বনেট, M of ক্যালসিয়াম কার্বনেট। ওকে, এদিকে হচ্ছে আমাদের W of HNO3 ডিভাইড বাই M of HNO3। ঠিক আছে, আর এখানে কিন্তু একটা 2 গুণ আছে, একটু হাফ, সামনে একটা হাফ থাকবে। আমার বের করতে হবে কত কেজি নাইট্রিক অ্যাসিড, তার মানে নাইট্রিক অ্যাসিডের ভরটা বের করব। W of HNO3 আমি বের করব, তাহলে বাকি সব কিন্তু এদিকে চলে যাবে, মানে 2 into W of ক্যালসিয়াম কার্বনেট, M of ক্যালসিয়াম কার্বনেট ইন্টু M of HNO3, এটা M। তো আমি এগুলো মানগুলো বসিয়ে দিই। 2 into W of ক্যালসিয়াম কার্বনেট কতটুকু দেওয়া আছে? 0.20 কেজি দেওয়া আছে। আমি এটা ভরে হিসাব করব, 0.20 into 10⁻³ কারণ মূল সংখ্যা রিলেটেড আমি হিসাব করছি। এই আমাদের আণবিক ভরটা আমি গ্রামে বসাবো, তো আমি এটাকে কেজিতে গ্রামে নিয়ে যাব। তো ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে কি আমাদের কত? ক্যালসিয়াম কার্বনেট আণবিক ভর আমরা হিসাব করলে পাবো হচ্ছে কি 100। আর নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর HNO3, নাইট্রোজেন আর অক্সিজেনের যদি আমি হিসাব করি, কত আসবে? 1 প্লাস আমাদের নাইট্রোজেন আসবে হচ্ছে 14, আর হচ্ছে গিয়ে 3 into 6 হচ্ছে 48। ওকে, তো এই মানগুলো যদি আমি বসিয়ে দিই, তাহলে কিন্তু আমি হচ্ছে গিয়ে নাইট্রিক অ্যাসিডের পরিমাণ পাবো হচ্ছে কি আমাদের, একটু হিসাবে যদি আমরা হিসাব করে নিই, তাহলে আনসার আসবে, যদি গুণ হিসাব করে 252 গ্রাম। তাহলে দেখো আমাদের প্রয়োজনীয় নাইট্রিক অ্যাসিড হচ্ছে গিয়ে 252 গ্রাম, কিন্তু দেয়া আছে যে কত কেজি 10% W/W, তার মানে ওয়েট বাই ওয়েট নাইট্রিক অ্যাসিডের প্রয়োজন হবে। 10% ওয়েট বাই ওয়েট নাইট্রিক অ্যাসিড মানে হচ্ছে 100 গ্রাম যদি নাইট্রিক অ্যাসিডটা আমি নেই, মানে এই নমুনার, যেই নমুনা নাইট্রিক অ্যাসিডের কথা বলা আছে, সেই নমুনার 100 গ্রাম নিলে তার মধ্যে আসলে নাইট্রিক অ্যাসিড থাকবে 10 গ্রাম, বাকিটা থাকবে অপদ্রব্য। তো যদি 100 গ্রামে থাকে 10 গ্রাম, তাহলে আমাদের বের করতে হবে যে 252 গ্রামের জন্য কতটুকু নাইট্রিক অ্যাসিড দরকার। তাহলে 10 গ্রাম নাইট্রিক অ্যাসিড থাকে 100 গ্রাম নমুনায়, সুতরাং 1 গ্রাম হলে কত হবে? 100/10, আর হচ্ছে গিয়ে
252 গ্রাম নাইট্রিক অ্যাসিড যদি নেই তাহলে আমাদের কতটুকু হবে 100/10 ইন্টু 252 গ্রাম। ঠিক আছে, তাহলে আমাদের এটা হচ্ছে কিন্তু আমাদের এটা যদি আমি হিসাব করি তাহলে কত আসবে 252 ইন্টু 100 ডিভাইড বাই 10 ইকুয়াল টু হচ্ছে গিয়ে 2520 গ্রাম আমাদের নাইট্রিক অ্যাসিড প্রয়োজন হবে। এটা কিন্তু আমাদের আনসার। তো আমাদের আনসার হচ্ছে গিয়ে 2520 গ্রাম। আচ্ছা, এটা কেজিতে নিতে হবে, কেজিতে নিলে আনসার কত হবে 2.52 কেজি। তাহলে 2.52 কেজি 10% নাইট্রিক অ্যাসিডের প্রয়োজন হবে। এটাই কিন্তু আমাদের আনসার। এবার 3 নম্বর যে সমস্যাটি আমরা এখানে আছে, বুয়েটে আসা একটি প্রশ্ন, বুয়েটে 2013-14 শিক্ষাবর্ষে এটি এসেছিল। এই প্রশ্নটি যদি আমি সমাধান করতে চাই, খুব বড় একটা প্রশ্ন কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আনসারটা খুব সহজ। প্রশ্নটা দেখতে একটু ভয়ঙ্কর। বলা আছে 90 গ্রাম পানিতে 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এবং 81 গ্রাম পানিতে 18.25 গ্রাম HCl পৃথকভাবে দ্রবীভূত করে দুটি জলীয় দ্রবণ প্রস্তুত করা হলো। তার মানে আসলে কিন্তু বলছে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ আর HCl এর জলীয়। আচ্ছা, তারপর দ্রবণ দুটিকে একত্রে মিশ্রিত করা হলো এবং তাপ প্রয়োগে মিশ্রণটিকে সম্পূর্ণরূপে শুকানো হলো। মিশ্রিত করা হয়েছে, তার মানে আমাদের কিন্তু বিক্রিয়া করতেছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাঝে। আচ্ছা, সম্পূর্ণ শুকাতে 10 ঘন্টা সময় লাগলো। সম্পূর্ণরূপে শুকানোর পর কত গ্রাম লবণ পাওয়া যাবে? শুকানোর সময় প্রতি সেকেন্ডে কতটি পানির অণু বাষ্পীভূত হয়েছে? ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু দুইটা জিনিস বের করতে হবে। একটা হচ্ছে বিক্রিয়ার ফলে আমাদের দ্রবণ দুটিকে মিশ্রিত করা হলে, একটি ক্ষারের দ্রবণ আর একটি অ্যাসিডের দ্রবণ মিশ্রিত করা হলে কত গ্রাম লবণ পাওয়া যাবে, এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। আর সেকেন্ডটি হচ্ছে প্রতি সেকেন্ডে কতটি পানির অণু বাষ্পীভূত হয়েছে। তার মানে আমার হিসেব করতে হবে মোট পানির অণু কতটুকু ছিল। এখানে দেওয়া আছে 90 গ্রাম, এখানে দেওয়া আছে 81 গ্রাম। আর এই দুটি দ্রবণের বিক্রিয়াও কিন্তু পানি উৎপন্ন হবে। তিনটির মোট যোগফল হবে আমাদের মোট পানি। সেই পানি, যত মোল পানি উৎপন্ন হয়েছে, সেটি শুকুতে 10 ঘন্টা সময় যদি শুকায় তাহলে প্রতি সেকেন্ডে কতটি অণু বাষ্পীভূত হবে এটা আমাদের বের করতে হবে। তাহলে আগে আমি পানি আর লবণের পরিমাণটা বের করার চেষ্টা করি। বিক্রিয়াটা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl উৎপন্ন হবে সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। প্রথমে লবণ বের করার চেষ্টা করি। লবণের সাথে যদি আমি দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণও দেওয়া আছে, HCl এর পরিমাণও কিন্তু দেওয়া আছে। তো যে কোনো একটার সাথে আমি কিন্তু হিসাব করতে পারি। তো আমি হচ্ছে কি আমাদের ধরো সোডিয়াম হাইড্রোক্সাইডেরটা হিসাব করি, প্রথমে সাথে হিসাব করি যদি, তাহলে N অফ সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ ইকুয়াল টু হচ্ছে কি N অফ NaCl। ঠিক আছে, তো এখানে N অফ সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে কি আমাদের W/M ইজ ইকুয়াল টু W/M। আমাদের এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের, আর এটা হচ্ছে কি H সোডিয়াম NaCl এর। তো এখান থেকে যদি আমাদের ওয়েট অফ NaCl মানে সোডিয়াম ক্লোরাইড বা লবণের ভর যদি বের করতে চাই, তাহলে ওয়েট হবে হচ্ছে কি আমাদের কত, সোডিয়াম হাইড্রোক্সাইডের দেওয়া আছে 20 গ্রাম, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের 20 গ্রাম। আর সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত আমাদের হচ্ছে কি 40 গ্রাম। 40 ইন্টু আমাদের হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর, তাই না? সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত হবে বলতো? আমাদের সোডিয়াম ক্লোরাইড হচ্ছে দেওয়া আছে কত 23 আর 35 মানে 58.5। তাহলে আমাদের আনসার কত আসবে হাফ 58.5। তাহলে আমাদের আনসার আসবে হচ্ছে গিয়ে 29.25 গ্রাম। এটা কিন্তু আমাদের সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ। এটা কিন্তু আমাদের সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ হচ্ছে 29.25 গ্রাম। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্নের আনসার কিন্তু আমরা পেয়ে গেছি। এবার দ্বিতীয় প্রশ্নের আনসারের জন্য, এটা হচ্ছে আমাদের প্রথম যে আনসারটা ছিল সেটা, দ্বিতীয় প্রশ্নের উত্তরের জন্য আমার আগে বের করতে হবে কতটুকু পানি উৎপন্ন হয়েছে। তাহলে যদি আমি বের করতে চাই আবার একইভাবে N of NaOH is equal to N of H2O।
কেন আমি এটা সমান লিখছি, কারণ এটা কিন্তু নিচে কিন্তু 1 দিয়ে ভাগ আছে, এটার নিচে কিন্তু 1 দিয়ে ভাগ স্টোইকিওমেট্রিক ফর্মুলা অনুযায়ী, কিন্তু যেহেতু তারা পরস্পর সমান এই জন্য আমি কিন্তু সমান লিখতে পারছি। তো এখান থেকে NH2O পানির মোল সংখ্যা আমি পেয়ে যাব আমাদের হচ্ছে গিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যার সমান। সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা কত? সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর ডিভাইড বাই সোডিয়াম হাইড্রোক্সাইডের আমাদের হচ্ছে গিয়ে আণবিক ভর ইকুয়াল হচ্ছে গিয়ে 20/40 ইকুয়াল হচ্ছে গিয়ে হাফ, তার মানে হচ্ছে গিয়ে 0.5 মোল, তাই না? তাই কিন্তু আমাদের হচ্ছে গিয়ে 0.5 মোল। আচ্ছা, এখানে পেলাম 0.5 মোল। অন্যদিকে আগে আমাদের ছিল হচ্ছে 90 গ্রাম পানি আর 81 গ্রাম পানি। তো আমাদের মোট পানির মোল সংখ্যা যদি আমি বের করি, তাহলে আমরা পাই হচ্ছে গিয়ে 90 প্লাস 81 ডিভাইড বাই 18 প্লাস 0.5, আমাদের কত আসে বলো তো? 171কে যদি আমি হচ্ছে গিয়ে 18 দিয়ে ভাগ দিই, তাহলে 171 ডিভাইড বাই 18 হচ্ছে গিয়ে 9.5 মোল, আর তার সাথে আছে 0.5, তার মানে মোট পাচ্ছি কিন্তু হচ্ছে 10 মোল। তার মানে আমাদের মোট পানির অণু আছে হচ্ছে 10 মোল, তাই না? আচ্ছা, তো আমাদের 10 মোল পানি সম্পূর্ণ শুকাতে কতটুকু সময় লেগেছে? 10 ঘন্টা সময় লেগেছে, তাই না? আচ্ছা, তো আগে আমাদের দেখতে হবে 10 মোলে আমাদের কয়টি অণু আছে। ঠিক আছে, 10 মোল পানি ইকুয়াল টু কিন্তু আমরা জানি N ইকুয়াল টু হচ্ছে গিয়ে N ডিভাইড বাই NA। এখান থেকে N ইকুয়াল টু হচ্ছে গিয়ে আমাদের উপস্থিত অণুর সংখ্যা, NA হচ্ছে গিয়ে আমাদের অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে N ইকুয়াল টু আমি কিন্তু পাই NH2O ইন্টু NA। এখানে যদি আমি বসিয়ে দিই 10 ইন্টু 6.023 ইন্টু 10⁻23, তাই না? তাহলে আমি কিন্তু এখানে পেয়ে যাব 6.023 ইন্টু 10⁻24টি আমাদের কি ছিল? আমাদের পানির অণু ছিল। এখন তাহলে 10 ঘন্টায়, তার মানে 3 ইন্টু 3600 সেকেন্ডে আমাদের হচ্ছে গিয়ে বাষ্পীভূত হচ্ছে গিয়ে 6.023 ইন্টু 10⁻24টি পানির অণু। সুতরাং 1 সেকেন্ডে বাষ্পীভূত হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 10 ইন্টু 3600। তাহলে কিন্তু আমাদের পেয়ে যাবো যে প্রতি সেকেন্ডে বাষ্পীভূত হচ্ছে 1.673 ইন্টু 10⁻20টি পানির অণু। এটাই কিন্তু আমাদের আনসার, প্রতি সেকেন্ডে কতটুকু বাষ্পীভূত হচ্ছে, এটাই কিন্তু আমাদের আনসার। আশা করি আমরা প্রশ্নটি বুঝতে পেরেছি। তো এটি ছিল আমাদের 3 নম্বর প্রশ্ন। এবার চলে যাই আমরা আমাদের 4 নম্বর যে প্রশ্নটি আছে সেটিতে। 4 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে যে চুনা পাথরের নমুনায় 60% ক্যালসিয়াম কার্বনেট আছে। মানে একটা চুনা পাথরের নমুনায় 60% ক্যালসিয়াম কার্বনেট বিদ্যমান। ঠিক আছে, তো 1 লিটার 1 মোলার কস্টিক সোডার দ্রবণের সোডিয়াম হাইড্রোক্সাইডকে সম্পূর্ণরূপে সোডিয়াম কার্বনেটে পরিণত করতে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন তা উৎপন্ন করতে কি পরিমাণ চুনাপাথর লাগবে? আচ্ছা, এখানে কিন্তু দুটি বিক্রিয়া। একটি হচ্ছে গিয়ে ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হওয়ার বিক্রিয়া। ক্যালসিয়াম কার্বনেট থেকে ভেঙে উৎপন্ন হবে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড। এটা হচ্ছে আমাদের প্রথম বিক্রিয়া। আরেকটি বিক্রিয়া হচ্ছে সেই কার্বন ডাইঅক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে এবং আমাদের উৎপন্ন করবে সোডিয়াম কার্বনেট আর পানি। তো প্রথম বিক্রিয়ায় আমাদের ক্যালসিয়াম আমাদের কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, সেই কার্বন ডাইঅক্সাইড দ্বিতীয় বিক্রিয়ায় ব্যবহৃত হবে। এখন আমাকে বলা হচ্ছে 1 লিটার 1 মোলার কস্টিক সোডা দ্রবণের সোডিয়াম হাইড্রোক্সাইডকে সম্পূর্ণরূপে সোডিয়াম কার্বনেটে পরিণত করতে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন, তার মানে আমার আগে বের করতে হবে এখানে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন। সেই কার্বন ডাইঅক্সাইডটাকে ব্যবহার করে আমি বের করব যে কতটুকু ক্যালসিয়াম কার্বনেট প্রয়োজন। দুইটা ধাপে কিন্তু বিক্রিয়াটা আমাদের হবে।
তো প্রথমেই তাহলে আমি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বের করার চেষ্টা করি। এই সমীকরণ যদি স্টোকিওমেট্রিক ফর্মুলা ইউজ করি তাহলে আমরা পাবো n of carbon dioxide divided by 1 is equal to n of sodium hydroxide divided by 1. এখন n of sodium hydroxide এখানে আমাদের দেওয়া আছে 1 লিটার 1 মোলার। এখন তাহলে আমি এখানে সূত্র ইউজ করতে পারবো মোল সংখ্যা ইজ ইকুয়াল টু ঘনমাত্রা ইন্টু আয়তন s ইন্টু v। তো s হচ্ছে আমাদের 1, আয়তন দেওয়া আছে আমাদের 1, তাহলে n ইজ ইকুয়াল টু s ইন্টু v, 1 ইন্টু 1, এটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, তাই না? আচ্ছা, সরি, আমাদের কিন্তু এখানে কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করবে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, তাই না? তো যেহেতু 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে কিন্তু এখানে একটু 1 হবে না, এখানে কিন্তু হবে 2। একটু ভুল করেছি, এখানে কিন্তু আমি হবে 2। তাহলে এখানে যদি হয় 2 তার মানে এখানে কিন্তু হবে নিচে হবে 2। তাহলে আমি কিন্তু পাই এখানে কার্বন ডাইঅক্সাইডের মূল সংখ্যা হচ্ছে কি আমাদের হাফ। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমাদের যদি এখান থেকে যদি আমি হচ্ছে গিয়ে এই কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা পেলাম হচ্ছে হাফ, আবার এই সূত্রে যদি আমি স্টোকিওমেট্রিক ফর্মুলা ইউজ করি তাহলে আমি পাই n অফ ক্যালসিয়াম কার্বনেট ডিভাইড বাই 1 ইজ ইকুয়াল টু n অফ কার্বন ডাইঅক্সাইড ডিভাইড বাই 1। এখানে n অফ ক্যালসিয়াম কার্বনেট আমি বসাতে পারি W বাই M, যেহেতু আমার বের করতে হবে ভর, কি পরিমাণ চুনাপাথর লাগবে, তাই না? তো ভর বের করতে হবে, তাহলে W বাই M ইজ ইকুয়াল টু n অফ কার্বন ডাইঅক্সাইড ইজ ইকুয়াল টু হাফ। এই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড কিন্তু আমাদের উৎপন্ন করতে হবে, হাফ মোল। তাহলে আমি এখান থেকে W অফ ক্যালসিয়াম কার্বনেট ইজ ইকুয়াল টু পাই হাফ ইন্টু, যেহেতু কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা হাফ, ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর। তাহলে এখানে হাফ ইন্টু ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর করতে হবে M ইজ ইকুয়াল টু হচ্ছে 100। তাহলে এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে 50 গ্রাম। আমাদের 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট দরকার। এখন দেখো নমুনায়, চুনাপাথরের নমুনায় 60% ক্যালসিয়াম কার্বনেট বিদ্যমান। 60% ক্যালসিয়াম কার্বনেট বিদ্যমান মানে হচ্ছে কি 60 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থাকে 100 গ্রাম নমুনায়। সুতরাং 1 গ্রাম থাকে 100 ডিভাইড বাই 60 গ্রাম নমুনায়। সুতরাং 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থাকবে 100 ইন্টু 50 ডিভাইড বাই 60 গ্রাম নমুনায়। তার মানে আমার এখানে হচ্ছে আনসার আসবে হচ্ছে কি 83.33 গ্রাম। এটাই কিন্তু আমাদের আনসার। তাহলে 83.33 গ্রাম চুনাপাথর আমাদের প্রয়োজন হবে। আশা করি বুঝতে পেরেছি। এখানে কিন্তু আমাদের দুইটা ধাপে করতে হচ্ছে। দ্বিতীয় বিক্রিয়ায় কতটুকু কার্বন ডাইঅক্সাইড লাগবে সেটা ইউজ করে কিন্তু আমরা প্রথম বিক্রিয়া যে পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করেছে সেটা নির্ণয় করলাম। একটু খেয়াল রাখবো আমরা, এই ধরনের প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার চলে যাই 5 নম্বর সেই সমস্যায়। 5 নম্বর সমস্যাটিতে বলা হচ্ছে 15.82 গ্রাম ভেজালযুক্ত ক্যালসিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 750 মিলিমিটার মার্কিউরি চাপে 2.53 ডেসিমিটার কিউব কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। ওই ক্যালসিয়াম কার্বনেটে ভেজালের পরিমাণ নির্ণয় করো। দেখো, আমার ভেজালের পরিমাণ নির্ণয় করতে আগে আমাদের হচ্ছে নির্ণয় করতে হবে আমাদের হচ্ছে গিয়ে বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ। সেই বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমি হচ্ছে গিয়ে ভেজালযুক্ত ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ থেকে বিয়োগ করি তাহলে কিন্তু আমরা ভেজালের পরিমাণ পেয়ে যাব। তাহলে আমাদের আগে ক্যালসিয়াম কার্বনেট কতটুকু, বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ বের করতে হবে। যতটুকু ক্যালসিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করেছে ততটুকুই কিন্তু হচ্ছে বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট। তাহলে আমরা আগে বিক্রিয়াটা লিখি, ক্যালসিয়াম কার্বনেট প্লাস HCl ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস H2O প্লাস কার্বন ডাইঅক্সাইড। এখানে দেখা যেহেতু ক্যালসিয়াম ক্লোরাইড 2টা ক্লোরিন অণু দরকার, এখানে আমি দিলাম 2HCl। তাহলে কিন্তু আমাদের সমতাকরণ হয়ে গেল আশা করি। হ্যাঁ, সমতাকরণ কিন্তু আমাদের হয়ে গেছে। তো এখন এই বিক্রিয়া আমার কিন্তু হচ্ছে এখানে সম্পর্ক হচ্ছে গিয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, তার মানে কার্বন ডাইঅক্সাইডের সাথে ক্যালসিয়াম কার্বনেটের এই দুইটার আমাদের সম্পর্ক। আমি লিখতে পারি n অফ ক্যালসিয়াম কার্বনেট ডিভাইড বাই 1
ইজ ইকুয়াল টু এন অফ কার্বন ডাইঅক্সাইড ডিভাইড বাই 1। আচ্ছা, এখন আমি সূত্র বসাবো। সূত্র কি? ক্যালসিয়াম কার্বোনেটের আমার বের করতে হবে হচ্ছে কি ভর। তাহলে আমি এখানে বসালাম ডাব্লিউ বাই এম, ডাব্লিউ অফ ক্যালসিয়াম কার্বোনেট, এম অফ ক্যালসিয়াম কার্বোনেট ইজ ইকুয়াল টু কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কি আমাদের আয়তন, কিন্তু এই আয়তনটা কিন্তু প্রমাণ তাপমাত্রা এবং চাপে না, তার মানে এসটিপিতে না। এসটিপিতে হলে কিন্তু আমরা ভি বাই 22.4টা আমি এটা বসাইতে পারতাম, এন ইজ ইকুয়াল টু ভি বাই 22.4, কিন্তু এটা যেহেতু এসটিপিতে না আমি এটা ইউজ করতে পারবো না। আমার ইউজ করতে হবে কোনটা? আমার ইউজ করতে হবে আরেকটা আয়তনের সাথে যে সম্পর্ক ছিল, এন ইজ ইকুয়াল টু পিভি বাই আরটি, এই সমীকরণ, তাই না? তাহলে আমি এখানে বসালাম হচ্ছে কি পিভি বাই আরটি। আমি যদি মানগুলো বসিয়ে দিই, ডাব্লিউ অফ ক্যালসিয়াম কার্বোনেট, ক্যালসিয়াম কার্বোনেটের ভর ডিভাইড বাই এম অফ ক্যালসিয়াম কার্বোনেট যেটা হচ্ছে 100 ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে পি চাপ। আমাদের চাপ এখানে আমি কিন্তু বসাবো হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে অ্যাটমসফিয়ারিক চাপ বসাবো। তাহলে অ্যাটমসফিয়ারিক চাপ বসালে আমাদের এখানে আছে 750 মিলিমিটার মার্কিউরি, কিন্তু 750 মিলিমিটার মার্কিউরি তার অ্যাটমসফিয়ারিক চাপ না, এটাকে আমার ভাগ দিতে হবে 760 মিলিমিটার, যেটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক চাপ। 760 মিলিমিটার মার্কিউরি দিয়ে আমি হচ্ছে কি এটাকে ভাগ দিলে আমি অ্যাটমসফিয়ারিক প্রেশার পেয়ে গেলাম, ইন্টু আয়তন দেওয়া আছে 2.53 ডিএম কিউব বা লিটার। তো এটা আমি বসাতে পারবো, যেহেতু লিটার অ্যাটমসফিয়ারিক এককে আমি বসাচ্ছি। আর এর মান লিটার অ্যাটমসফিয়ারিক এককে হচ্ছে 0.0821, আর টেম্পারেচার কেলভিন এককে বসাবো 37 প্লাস 273। এই মানগুলো বসিয়ে দিলাম। তাহলে আমাদের 100টা যদি দিয়ে গুণ দিয়ে দিই, তাহলে আমাদের ক্যালসিয়াম কার্বোনেটের ভর বের হবে 9.80987 গ্রাম। সুতরাং ভেজালের পরিমাণ যদি আমি বের করি, ভেজালের পরিমাণ হচ্ছে কি 15.82 মাইনাসের 9.80987 গ্রাম, আনসার আসবে 6.01 গ্রাম। এটাই কিন্তু আমাদের আনসার। তাহলে আমাদের মোটামুটি হচ্ছে গিয়ে এই যে সমীকরণ বিষয়ক যে গণনা, ভেজাল নির্ণয়, আয়তন, ভর নির্ণয়, এসব গণনা আমরা আশা করি পারবো। নেক্সট আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গিয়ে লিমিটিং বিক্রিয়ক। তো লিমিটিং বিক্রিয়ক জিনিসটা কি? লিমিটিং বিক্রিয়ক ব্যাপারটা হচ্ছে গিয়ে দেখো, লিমিট করে দেয়া। কীভাবে লিমিট করে দেয়া? যদি কোনো একটা বিক্রিয়ায় একটা বিক্রিয়ক থাকে, যেই বিক্রিয়কটি কি হয় পুরোপুরি, মানে যে বিক্রিয়কটি সম্পূর্ণভাবে বিক্রিয়া করে ফেলে, মানে বিক্রিয়কটি শেষ হয়ে যায়, এবং যেই বিক্রিয়কটি শেষ হয়ে যাওয়ার ফলে বিক্রিয়া আমাদের কি হয়ে যায়, থেমে যায়, সেই বিক্রিয়কটিকে বলা হয় লিমিটিং বিক্রিয়ক। ব্যাপারটা কীরকম? ধরো এক্স এবং ওয়াই পরস্পর বিক্রিয়া করে জেড উৎপন্ন করছে। এখন এক্স ধরো অনেক বেশি পরিমাণে আছে, আর ওয়াই আছে কিছু কম পরিমাণে। তাহলে বিক্রিয়া করতে করতে একসময় কি হবে বলো তো? ওয়াই নিঃশেষ হয়ে যাবে। তো ওয়াই নিঃশেষ হয়ে গেলে এক্স কি আর একা বিক্রিয়া করতে পারবে? এক্স কিন্তু একা বিক্রিয়া করতে পারবে না। তো এই যে ওয়াই নিঃশেষ হয়ে গেলে এক্সের কিন্তু বিক্রিয়া করা বন্ধ হয়ে যাচ্ছে, মানে বিক্রিয়াটা কিন্তু আর সম্পূর্ণ হচ্ছে না। এই যে ওয়াইয়ের পরিমাণ কিন্তু ডিটারমাইন করে দিচ্ছে যে বিক্রিয়াটা কখন থেমে যাবে। এই যে ওয়াই যে হচ্ছে কি বিক্রিয়াটাকে লিমিট করে দিচ্ছে, এই জন্য ওয়াইকে বলা হবে লিমিটিং বিক্রিয়ক। ব্যাপারটা হচ্ছে কি আশা করি বুঝতে পারছি। তো সংজ্ঞা যদি দেখি, সংজ্ঞায় বলা হচ্ছে যদি কোনো বিক্রিয়ার উভয় বিক্রিয়কের সম্পূর্ণ অংশ বিক্রিয়া না করে, তার মানে দুটি বিক্রিয়কের সম্পূর্ণ অংশ বিক্রিয়া করবে না, যে কোনো একটি সম্পূর্ণ অংশ বিক্রিয়া করবে, তবে যে বিক্রিয়কটি সম্পূর্ণরূপে বিক্রিয়া করছে তাকে লিমিটিং বিক্রিয়ক বলে। কেন? কারণ এই বিক্রিয়কটি সম্পূর্ণ বিক্রিয়া করছে বলে তার মানে এটি যখন শেষ হয়ে যাবে সাথে সাথে কিন্তু আমাদের বিক্রিয়া থেমে যাবে। তার মানে বিক্রিয়া থেমে যাওয়া নির্ভর করছে যেটি সম্পূর্ণরূপে বিক্রিয়া করছে তার উপর, এই জন্য সেটিকে বলা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তো এখন লিমিটিং বিক্রিয়ক দিয়ে যখন আমরা অঙ্ক করি, তো লিমিটিং বিক্রিয়কের ম্যাথ করার সময় একটা ব্যাপার খেয়াল রাখতে হয় যে ম্যাথ করার সময় আমরা যদি
যে বিক্রিয়কটি সম্পূর্ণরূপে বিক্রিয়া করছে না, তার মানে এক্স এর পরিমাণ দিয়ে যদি আমি হিসাব করি তাহলে কিন্তু আমি অ্যাকচুয়াল বিক্রিয়ার ডাটাটা পাবো না, কারণ এক্স কিন্তু অবশিষ্ট রয়ে যায়। তার মানে আমাকে ধরা আছে বলা আছে যে 50 গ্রাম এক্স বিক্রিয়া করছে। তো আমি যদি এখন 50 গ্রাম পুরোটা নিয়ে যদি আমি অঙ্ক করে ফেলি, দেখা যাবে অঙ্কটা মিলে নাই, কারণ এই 50 গ্রাম থেকে পুরোটা এক্স বিক্রিয়া হয়তোবা করে নেয়, হয়তোবা 40 গ্রাম করেছে, বাকি 10 গ্রাম কিন্তু অবশিষ্ট রয়ে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু আমার এই এক্সকে নিয়ে আমি যদি গিয়ে অঙ্কটা করে ফেলি তাহলে কিন্তু আমার অঙ্কটা ভুল হবে। আমার অঙ্কটা করতে হবে লিমিটিং বিক্রিয়ক যে তাকে নিয়ে, তার মানে ওয়াইকে নিয়ে। ওয়াই যদি বলা হয় 25 গ্রাম ওয়াই ছিল, তাহলে আমার 25 গ্রামকে নিয়েই অঙ্কটা করতে হবে, কারণ এই 25 গ্রাম কিন্তু সম্পূর্ণরূপে বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে। তো লিমিটিং বিক্রিয়কের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে যেটি লিমিটিং বিক্রিয়ক মানে যে সম্পূর্ণরূপে বিক্রিয়া করবে সেটিকে নিয়ে কিন্তু আমরা কাজ করব। এই জন্য লিমিটিং বিক্রিয়কের যদি অঙ্ক থাকে, যদি আমার কোনো একটা ম্যাথ দেখে মনে হয় যে কোনো একটা পদার্থ অবশিষ্ট রয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমার সেই ধরনের ম্যাথগুলোতে এই যেই পদার্থটি সম্পূর্ণরূপে বিক্রিয়া করছে, তার মানে যেই পদার্থটি লিমিটিং বিক্রিয়ক, তাকে নিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে। তো কিভাবে আমি লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করব? তো ধরো কোনো একটা বিক্রিয়া যদি হয় আমাদের এ প্লাস বি উৎপন্ন করে যদি সি আর ডি, তাহলে সেই ধরনের বিক্রিয়কের ক্ষেত্রে যদি এরকম হয় যে আমাদের এর মূল সংখ্যা এবং তার সহগের অনুপাত যদি বি এর মূল সংখ্যা এবং বি এর সহগের অনুপাত অপেক্ষা বেশি হয়, তার মানে এখানে এর মূল সংখ্যা এন অফ এ, তার সহগ এ এন এ, তাদের অনুপাত হবে এন অফ এ ডিভাইড বাই এ। আর বি এর আমাদের মূল সংখ্যা হচ্ছে এন অফ বি, আর তার সহগ হচ্ছে আমাদের কি বি। আচ্ছা, এখানে আছে সহগ এন দেয়া, এটা সহগ হবে বি, সহগ হচ্ছে বি। তাহলে সেক্ষেত্রে এন অফ এ আর এ এর অনুপাত যদি এন অফ বি আর বি এর অনুপাত থেকে বেশি হয়, তার মানে যার অনুপাত বেশি সে কি হবে, অবশিষ্ট থাকবে। তাহলে এ অবশিষ্ট থাকবে, তাহলে সম্পূর্ণরূপে বিক্রিয়া করবে কে, বি সম্পূর্ণরূপে বিক্রিয়া করবে। তাহলে লিমিটিং বিক্রিয়ক এখানে কে হবে, বি হবে লিমিটিং বিক্রিয়ক। অন্যদিকে যদি আমাদের বি এর মূল সংখ্যা এবং তার সহগের অনুপাত এর মূল সংখ্যা এবং তার সহগের অনুপাত অপেক্ষা বেশি হয়, তাহলে যেটির অনুপাত বেশি সেটি অবশিষ্ট থাকবে, আর তাহলে যেটি কম সেটি সম্পূর্ণরূপে বিক্রিয়া করবে। তাহলে সেক্ষেত্রে আমাদের এ হবে লিমিটিং বিক্রিয়ক। তাহলে আমি কি করব, মূল সংখ্যা এবং তার সহগের অনুপাত নিব, এর মূল সংখ্যা এবং এর সহগের অনুপাত, বি এর মূল সংখ্যা এবং বি এর সহগের অনুপাত, যেটি বেশি থাকবে সেটি হচ্ছে আমাদের অবশিষ্ট থাকবে, আর অপরটি হয়ে যাবে আমাদের লিমিটিং বিক্রিয়ক। তো এভাবে কিন্তু আমরা লিমিটিং বিক্রিয়কের ম্যাথগুলো করতে পারবো। তো আমি যদি এখন একটা সমস্যা দেখি লিমিটিং বিক্রিয়কের, দেখো বলা আছে এখানে 10 গ্রাম সালফিউরিক অ্যাসিড এবং 5 গ্রাম অ্যামোনিয়া থেকে কি পরিমাণ অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হবে। ঠিক আছে, তো বিক্রিয়াটা কিন্তু আমাদের কি বিক্রিয়া হচ্ছে H2SO4 প্লাস অ্যামোনিয়া NH3 উৎপন্ন হবে অ্যামোনিয়াম সালফেট আর হচ্ছে আমাদের পানি উৎপন্ন হবে, তাই না? আচ্ছা, তো না, শুধু অ্যামোনিয়াম সালফেট তো এখানে উৎপন্ন হবে। তো এখানে আমাদের H2SO4 আর অ্যামোনিয়া বিক্রিয়া করে অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন করছে, এটি হচ্ছে আমাদের বিক্রিয়া। তো এই বিক্রিয়ায় আমাদের আগে, যেহেতু এটা লিমিটিং বিক্রিয়কের বিক্রিয়া, বলা হচ্ছে কোন বিক্রিয়া কতটুকু উদ্ধৃত থাকবে, তার মানে অবশ্যই এটা লিমিটিং বিক্রিয়কের একটি বিক্রিয়া। তাহলে সেক্ষেত্রে আমাদের আগে দেখতে হবে কোনটি লিমিটিং বিক্রিয়ক। কীভাবে আমরা দেখবো, আমরা শিখেছি। তাহলে আমরা কি করব, দেখো এন অফ H2SO4 ডিভাইড বাই তার সহগ কত 1 ইজ ইকুয়াল টু এন অফ H2SO4 কত আমাদের দেওয়া আছে হচ্ছে কি 10 গ্রাম, তার মানে 10 ডিভাইড বাই আমাদের হচ্ছে 98 ডিভাইড বাই 1। তো এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে কি, তো এখানে আমি লিখতে পারি 5/49। একই সময়ে এন অফ অ্যামোনিয়া ডিভাইড বাই হচ্ছে আমাদের, আচ্ছা এখানে দেখো সরি, এখানে কিন্তু আমাদের দুইটা অ্যামোনিয়া এখানে, তার মানে এখানে আমার 2 দিতে হবে, তো ডিভাইড বাই হচ্ছে 2। তো এখানে হচ্ছে আমাদের এন অফ অ্যামোনিয়া হচ্ছে 5 গ্রাম ডিভাইড বাই অ্যামোনিয়ার আণবিক ভর হচ্ছে গিয়ে 17, তো এখানে হচ্ছে ডিভাইড বাই 2। তাহলে এখান থেকে কিন্তু আমি লিখতে পারি হচ্ছে গিয়ে 5
বাই এখানে হচ্ছে কি আমাদের 34, তাই না? তো দেখো তো এই দুটো অনুপাতের মাঝে আমাদের কিন্তু এই অনুপাতটা কিন্তু বড়, তাই না? আমাদের এই অনুপাতটা কিন্তু বড়, তাহলে আমাদের যেহেতু এই অনুপাতটা এটার থেকে বড়, যেহেতু বড়, তাহলে অ্যামোনিয়া অবশিষ্ট থাকবে। তাহলে আমাদের লিমিটিং বিক্রিয়ককে, লিমিটিং বিক্রিয়ক হচ্ছে আমাদের H2SO4, তাই না? তাহলে H2SO4 হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক। তাহলে আমি কিন্তু ম্যাথটা করবো হচ্ছে কি H2SO4 কে নিয়ে। আচ্ছা, তাহলে প্রথম অঙ্কটা হচ্ছে কি পরিমাণ অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হবে। একদম আমাদের সহজ একটা আমাদের ম্যাথ, NH2SO4 divided by 1 is equal to N of ammonium sulfate divided by 1। এখানে N of H2SO4 আমাদের কত, আমাদের 5/14 is equal to কি পরিমাণ, তাহলে W বাই অ্যামোনিয়াম সালফেট। তো অ্যামোনিয়াম সালফেটের আমাদের আণবিক ভর হচ্ছে 132। এখান থেকে কিন্তু আমি W এর পরিমাণ বের করে ফেলতে পারি, 5/49 ইন্টু 132। আমাদের আনসার আসবে হচ্ছে গিয়ে 13.47 গ্রাম। এটা হচ্ছে আমাদের উৎপন্ন অ্যামোনিয়াম সালফেট, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ। পরেরটা হচ্ছে গিয়ে কোন বিক্রিয়া কতটুকু উদ্ধৃত হবে। আমরা তো বলেই ফেলেছি যে H2SO4 আমাদের সম্পূর্ণরূপে বিক্রিয়া করবে, তাহলে উদ্ধৃত হবে কে, অ্যামোনিয়া উদ্ধৃত হবে। তাহলে অ্যামোনিয়া কতটুকু উদ্ধৃত হয় আমাদের, তাহলে দেখতে হবে অ্যামোনিয়া কতটুকু বিক্রিয়া করে। তাহলে আবারও N of H2SO4 is equal to N of ammonia divided by 2, এখানে 1 আছে অ্যাকচুয়ালি। তো এখান থেকে আমি পাই হচ্ছে গিয়ে W of H2SO4 divided by M of H2SO4 is equal to হচ্ছে গিয়ে W of ammonia divided by M of ammonia divided by 2। তো এখান থেকে আমি লিখতে পারি W of ammonia is equal to W of H2SO4 তো কত এখানে আমাদের হচ্ছে গিয়ে 10/98 ইন্টু M of ammonia যেটা, এটা কিন্তু এখানে চলে আসবে। তাহলে হচ্ছে আমাদের M of ammonia হচ্ছে 17, আর তার যে 2টা এটাও কিন্তু এখানে চলে আসবে 2। তো এখান থেকে আমি হচ্ছে গিয়ে আমি যদি হিসাব করি তাহলে আনসার পাবো হচ্ছে গিয়ে কত, 3.47 গ্রাম। তাহলে 3.47 গ্রাম অ্যামোনিয়া বিক্রিয়া করে, তাহলে আমাদের উদ্ধৃত থাকবে হচ্ছে গিয়ে কতটুকু ছিল, 5 গ্রাম। তাহলে 5 মাইনাসের 3.47 গ্রাম, তাহলে উদ্ধৃত থাকবে হচ্ছে গিয়ে কতটুকু, 1.53 গ্রাম। 1.53 গ্রাম অ্যামোনিয়া উদ্ধৃত থাকবে, আর 13.47 অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হবে। এটি কিন্তু হচ্ছে আমাদের একটা লিমিটিং বিক্রিয়কের একটা অঙ্ক। তাহলে আমাদের লিমিটিং বিক্রিয়কের ম্যাথ আমরা দেখে ফেললাম। তো এবার আমরা চলে যাব সংযুক্তি এবং সংকেত বিষয়ক কিছু সমস্যা আমরা সমাধান করব। তো সংযুক্তি এবং সংকেত বিষয়ক সমস্যা এখন আর আমাদের ইন্টারের সিলেবাসে সাধারণত পড়ানো হয় না, কিন্তু অ্যাডমিশনে কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে আমাদের ম্যাথ আসে। তো আমাদের কিন্তু এই টপিকটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। তো প্রথমে যদি দেখি, প্রথম যে অঙ্কটি দেওয়া আছে এটা কুয়েট, রুয়েট, চুয়েটে আসা একটি অঙ্ক। প্রথমে বলা আছে যে একটি যৌগে এত % কার্বন, এত % হাইড্রোজেন, এত % নাইট্রোজেন আছে। এই যৌগের 1 লিটারের ভর দেওয়া আছে, আণবিক সংকেত বের করতে হবে, ঠিক আছে? তো আমাদের প্রথমেই দেখে নিতে হবে যে এখানে কি এই 3টি মৌল দেওয়া আছে, এই 3টি মৌল দ্বারাই কিন্তু যৌগটি গঠিত, তাই না? 23 + 15 + 61 যদি আমি যোগ করি তাহলে কিন্তু 100% হয়। তাহলে মানে এই 3টি মৌল দ্বারাই গঠিত। তা আমি এই ধরনের ম্যাথগুলো কীভাবে করবো, এই ধরনের ম্যাথগুলোর কিন্তু একটা নিয়ম আছে। কীভাবে, আমি প্রথমেই তাদের অনুপাতটা নিব, CN আর H অনুপাত নিলাম, ঠিক আছে? তো কতটুকু দেওয়া আছে, 61.02 ইন্টু নাইট্রোজেন আছে 23.73 ইন্টু 15.25। তো প্রথমেই আমি প্রত্যেকটা আমাদের যে অনুপাতের প্রত্যেকটাকে আমি তাদের আণবিক ভর, পারমাণবিক ভর দ্বারা ভাগ দিব। 61.02 ডিভাইড বাই হচ্ছে কি 12 ইন্টু 23.73 ডিভাইড বাই হচ্ছে 14 ইন্টু 15.25 ডিভাইড বাই হচ্ছে 1।
এখান থেকে আমি মান পাবো হচ্ছে গিয়ে 5.085 ইন্টু 1.693 ইন্টু 15.25। তো এই যে আমাদের অনুপাতটা পেলাম, এই অনুপাতটাকে আমি আমাদের হচ্ছে পূর্ণ সংখ্যায় নেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা কি করব, সর্বনিম্ন যে সংখ্যাটি আছে সেটি দিয়ে সবগুলোকে ভাগ দিব। তাহলে আমি পেয়ে যাব 5.085কে ভাগ দিলে পাবো আমি 3, 1.693কে দিলে তো 1, আর 15.25কে দিলে আমি পাবো হচ্ছে কি 8.997, যাকে আমি লিখতে পারি হচ্ছে 9, 319। পূর্ণ সংখ্যার অনুপাত হচ্ছে 319। এখান থেকে কিন্তু আমি স্থূল সংখ্যাটা পেয়ে যাই। স্থূল সংখ্যা হবে কত, আমাদের C3NH9, এটা হচ্ছে আমাদের স্থূল সংকেত। ঠিক আছে, সরি, এখানে আমার এনটা এখন আসবে না, এন আসবে হচ্ছে আমাদের আণবিক সংকেতে। তো স্থূল সংকেত থেকে আমি আণবিক সংকেত কিভাবে বের করি, যদি এটা হয় স্থূল সংকেত তাহলে আণবিক সংকেত হবে হবে C3 আমাদের H9N, এটার পাঁচ সামনে দিলাম স্মল এন। এখন আমি স্মল এন এর মানটা কিভাবে নির্ণয় করব, স্মল এন এর মানটা আমি নির্ণয় করব N ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে আণবিক ভর ডিভাইড বাই স্থূল ভর। এখন আমাদের স্থূল সংকেত থেকে যদি স্থূল ভরটা আমি হিসাব করি তাহলে কিন্তু আমি পাচ্ছি হচ্ছে গিয়ে 3 × 12 প্লাস নাইট্রোজেন হচ্ছে গিয়ে 14 প্লাস 9, তাই না? তাহলে আমাদের আসতেছে কত এখানে বলো তো, এখানে আমাদের আসতেছে হচ্ছে গিয়ে 36 and 9 45 অ্যান্ড হচ্ছে গিয়ে 59। তাহলে আমাদের স্থূল ভর হচ্ছে 59। এখন আমি আণবিক ভরটা করতে হিসাব করব, দেওয়া আছে 1 লিটারের ভর 2.63 গ্রাম এসটিপিতে। তাহলে আমরা জানি এসটিপিতে 1 মোল ইজ ইকুয়াল টু হচ্ছে 22.4 লিটার, তাই না? তাহলে 1 লিটারের ভর যদি হয় 2.63, 22.4 লিটারের ভর হবে হচ্ছে কি আমাদের কতটুকু, 2.63 ইন্টু 22.4 লিটার, তাই না? তাহলে আমি এখান থেকে কিন্তু আমি হচ্ছে মানটা পাই হচ্ছে গিয়ে কত আসে, আমাদের হচ্ছে আণবিক ভর হচ্ছে 59 গ্রামই আসে, রাইট? তাহলে আণবিক ভর হচ্ছে 59, তাহলে এন এর মান কত পেলাম আমি 1। তাহলে কিন্তু আণবিক সংকেত আমি পেলাম কত, C3H9N, কারণ এন এর মান 1। এটা কিন্তু আমাদের আনসার। তাহলে আমাদের প্রথম যেই আমাদের প্রশ্নটি এটা আমরা সলভ করলাম। এবার আরেকটি প্রশ্ন চলে আসি, সেকেন্ড যে প্রশ্ন, এই প্রশ্ন হচ্ছে চুয়েটে আর রুয়েটে আসা একটি প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এটাতে বলা হচ্ছে যে 5.17 মিলিগ্রাম একটি জৈব যৌগের গ্রহণে এত মিলিগ্রাম কার্বন ডাইঅক্সাইড এবং এত মিলিগ্রাম H2O পাওয়া গেল। ঠিক আছে, এত মিলিগ্রাম কার্বন ডাইঅক্সাইড, এত মিলিগ্রাম H2O পাওয়া গিয়েছে। এবার যৌগটির আণবিক ভর দেওয়া আছে 88, যৌগটির আণবিক সংকেত আমার নির্ণয় করতে হবে। তো প্রথমে হচ্ছে কি আমি নির্ণয় করার চেষ্টা করব যে জৈব যৌগ, যেহেতু জৈব যৌগের আমাদের জৈব যৌগটা হচ্ছে আমাদের কী কী দ্বারা গঠিত। এখন এখানে দেওয়া আছে কার্বন ডাইঅক্সাইড এবং H2O, তার মানে জৈব যৌগটি অবশ্যই কী দ্বারা, কার্বন আর H, যেহেতু তাদের একে পুরানোর ফলে কার্বন ডাইঅক্সাইড আর পানি উৎপন্ন হয়েছে, অবশ্যই তাহলে কার্বন আর হাইড্রোজেন দ্বারা গঠিত। তো আর কোনো কিছু দ্বারা গঠিত কিনা আমরা একটু পরে দেখবো, যদি কার্বন এবং হাইড্রোজেন ছাড়া অক্সিজেনও থাকতে পারে, অক্সিজেন আছে কিনা আমরা একটু পরে বুঝবো। তো প্রথমে আমি কার্বনের পরিমাণ বের করার চেষ্টা করি, যে যতটুকু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে তার থেকে কার্বনের পরিমাণ। দেখো কার্বনের পরিমাণ আমি কীভাবে হিসাব করতে পারি, দেখো কার্বনের পরিমাণ এখানে 10.32 মিলিগ্রাম কার্বন ডাইঅক্সাইডের মধ্যে আমি কার্বনের পরিমাণ কীভাবে বের করবো। দেখো কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর কত, কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর 44, তাহলে 44 গ্রামে কার্বন ডাইঅক্সাইডে কার্বন থাকে কতটুকু, 12 গ্রাম। সুতরাং আমার 1 গ্রামে থাকবে কতটুকু, 12/44। সুতরাং আমাদের হচ্ছে গিয়ে 10.32 মিলিগ্রামে কতটুকু থাকবে, 12/44 ইন্টু 10.32, তাই না, মিলিগ্রাম। তাহলে কার্বনের পরিমাণ হচ্ছে আমাদের 12/44 ইন্টু 10.32 মিলিগ্রাম, তাই না? এখন এটা যদি শতকরা পরিমাণ নির্ণয় করতে চাই, পার্সেন্টেজ অফ কার্বন, তাহলে আমাদের কী হবে,
12/44 ইন্টু 10.32 ইন্টু আমাদের কি আসবে 100, 100তে কত, তাই না? তাহলে যদি 100তে যদি কত, আচ্ছা, আর আমাদের হচ্ছে কি পার্সেন্টেজটা কিন্তু আমি বের করবো হচ্ছে গিয়ে যেই জৈব যৌগটা আছে সেই জৈব যৌগের মধ্যে, তার মানে এখানে ভাগ আসবে হচ্ছে গিয়ে 5.17 না 5.17 গ্রামে আমাদের আছে হচ্ছে এতটুকু, সুতরাং একে কত ডিভাইড বাই 5.17 ইন্টু 100-এ কত, তো আমি এখান থেকে পার্সেন্টেজ পাচ্ছি হচ্ছে গিয়ে 54.44%। এটা হচ্ছে আমাদের জৈব যৌগের যে শতকরা কার্বনের পরিমাণ। একইভাবে শতকরা হাইড্রোজেনের পরিমাণ আমি বের করতে পারবো হচ্ছে কীভাবে, 4.23 মিলিগ্রামে কতটুকু হাইড্রোজেন আছে এটা বের করবো, 5.17-এ কতটুকু আছে এটা বের করবো, আমি হচ্ছে পার্সেন্টেজ করব। তাহলে একইভাবে যদি আমি করি তাহলে কি হবে, 18 গ্রামে থাকে 2 গ্রাম, 18 গ্রাম পানিতে থাকে 2 গ্রাম হাইড্রোজেন, সুতরাং 4.23 মিলিগ্রামে থাকে এতটুকু, ডিভাইড বাই হচ্ছে গিয়ে 5.17 মিলিগ্রাম জৈব যৌগের মধ্যে কতটুকু ছিল ইন্টু 100। এখান থেকে আমি পেয়ে যাচ্ছে আনসারটা 9.09%। আচ্ছা, ব্যাপারটা মানে একটু জটিল মনে হতে পারে, আমি আরেকটু ভেঙে ভেঙে বলি। দেখো এখানে পানি আছে হচ্ছে কি আমাদের 4.23 মিলিগ্রাম। এখন আমরা জানি পানির আণবিক ভর হচ্ছে 18 গ্রাম, তাহলে 18 গ্রাম পানিতে আমাদের হচ্ছে হাইড্রোজেন থাকে কতটুকু, 2 গ্রাম হাইড্রোজেন। 18 গ্রাম পানিতে থাকে 2 গ্রাম হাইড্রোজেন, তাহলে 1 গ্রাম পানিতে থাকবে কতটুকু, 2/18 গ্রাম। সুতরাং আমাদের 4.23 মিলিগ্রামে থাকবে কতটুকু, 4.23 মিলিগ্রামে থাকবে 2/18 ইন্টু 4.23, তাই না? এতটুকু হচ্ছে আমাদের, এত গ্রাম আমাদের হচ্ছে হাইড্রোজেন আছে কিসে, এই পানিতে। এখন এই পানিটা তো উৎপন্ন হয়েছে 5.17 গ্রাম জৈব যৌগের দহনে, আমি লিখতে পারি 5.17 গ্রাম জৈব যৌগ যাতে পাওয়া যায় এই 2/18 ইন্টু 4.23 গ্রাম আমাদের হচ্ছে গ্রাম, সুতরাং 1 গ্রামে কত, তাহলে এটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে 2 ইন্টু 4.23 ডিভাইড বাই 18 ইন্টু 5.17, আর 100তে কত, তাহলে কিন্তু আমি পার্সেন্টেজটা পেয়ে যাচ্ছি, 2 ইন্টু 4.23 ডিভাইড বাই 18 ইন্টু 5.17 ইন্টু 100, এটা কিন্তু আমাদের পার্সেন্টেজ এই জৈব যৌগে কতটুকু হাইড্রোজেন আছে। এই যে আমি কিন্তু 9.09টা পেয়ে গেলাম, ঠিক আছে। তো এখন যদি আমি হচ্ছে গিয়ে দেখো এবার 54 আর 9 কত হচ্ছে আমাদের, অ্যারাউন্ড 63 বা 64, কিন্তু আমাদের কিন্তু 100 হচ্ছে না, তার মানে কার্বন এবং হাইড্রোজেন ছাড়াও কিন্তু অন্য কোনো মৌল জৈব যৌগটিতে আছে। তো এখানে আমি যেই যৌগ তাকে পুরাইলে উৎপন্ন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর পানি, আর কোনো কিছু তো নাই, তার মানে কার্বন হাইড্রোজেন ছাড়া আর শুধুমাত্র একটা মৌল যৌগটা থাকতে পারে, সেটা হচ্ছে কি অক্সিজেন। অক্সিজেন ছাড়া কিন্তু আর কিছু থাকতে পারে না। তো অক্সিজেনের পরিমাণ কী হবে, 100 মাইনাস 54.44, যেহেতু পার্সেন্টেজ হিসাব করেছি, প্লাস 9.09, এটা করলে কিন্তু আমি অক্সিজেনের পরিমাণ পেয়ে যাই 36.47%, তাই না? সেখানে লেখার জায়গা পাচ্ছি না, আমি হচ্ছে গিয়ে এই পার্টটা মুছে ফেলার চেষ্টা করি একটু। তো আমরা এখন এই যে আমি 3টার পার্সেন্টেজ পেয়ে গেলাম, এখান থেকে কিন্তু আমি এখন হচ্ছে তাদের আণবিক সংকেতটা বের করার চেষ্টা করব। আমাদের ঠিক আগের অঙ্কটার মতোই, একদম সেম টু সেম আগের অঙ্কটার মতো কিন্তু হচ্ছে কি আমাদের ম্যাথটা হবে। তাহলে সেমভাবে ম্যাথটা করার চেষ্টা করি। কার্বন ইন্টু হাইড্রোজেন ইন্টু অক্সিজেন ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে 54.44 ইন্টু 9.09 ইন্টু 36.47। তাদেরকে যদি তাদের পারমাণবিক ভর দ্বারা ভাগ দিই, ডিভাইড বাই 12 ডিভাইড বাই হচ্ছে 1 ডিভাইড বাই 16 ইজ ইকুয়াল টু আমি পাচ্ছি 4.54 ইন্টু 9.09 আমাদের ইন্টু 2.28। এই তাদেরকে তাদের সর্বনিম্ন যে সংখ্যা 2.28 দ্বারা যদি ভাগ দিই, তাহলে আমি পাচ্ছি হচ্ছে গিয়ে 2 ইন্টু 4 ইন্টু 1। তাহলে আমি স্থূল সংখ্যাটা লিখতে পারি C2H4O। তাহলে আণবিক সংকেত কি হবে এখান থেকে, আণবিক সংকেত হচ্ছে গিয়ে C2H4O, তার পাশে হচ্ছে কি N।
এখন n ইজ ইকুয়াল টু আমরা কি জানি, আণবিক ভর ডিভাইড বাই স্থূল ভর। স্থূল ভর C2H4 ওর থেকে হিসাব করলে কি হবে, আমাদের স্থূল ভর হচ্ছে কি 12 × 2 প্লাস 4 প্লাস 16, 24, 24, 28 and 16 কত আসে 44, আর আণবিক ভর দেওয়া আছে কত 88, 88/44 কত আসে 2। আমাদের আণবিক সংকেত কি হবে C4H8O2, এটাই কিন্তু আমাদের আনসার। আচ্ছা, এটা গেল আমাদের 2 নম্বর যে সমস্যা। এবার চলে আসে আমাদের থার্ড যে প্রবলেমটা দেওয়া আছে সেটিতে। থার্ড প্রবলেমটিতে বলা হয়েছে পিতল, হচ্ছে কপার আর জিঙ্কের একটি সংকর ধাতু আছে, ঠিক আছে, একটা সংকর ধাতু যাতে কি আছে, পিতল আছে, আর পিতল আর হচ্ছে গিয়ে কপার আর হচ্ছে জিঙ্ক আছে। তো এই 10 গ্রাম পিতলের, যে পিতলের মধ্যে কপার আর জিঙ্ক আছে, সেই পিতলের সাথে অতিরিক্ত লৌহ H2SO4 বিক্রিয়ায় 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 750 মিলিমিটার মার্কিউরি চাপ। খেয়াল করো, এটা কিন্তু আমাদের এসটিপিতে দেওয়া নেই। মার্কিউরি চাপে 3240 ml H2 পাওয়া গেল, পিতলের শতকরা সংযুক্তি কত। এখন খেয়াল করো, পিতলের মধ্যে আছে কপার আর জিঙ্ক, তার মানে পিতল যখন বিক্রিয়া করবে তাহলে কপার আর জিঙ্ক দুইটাই বিক্রিয়া করবে, রাইট? রং। কপার H2SO4 এর সাথে কোনো বিক্রিয়া করে না, নো রিয়াকশন। তাহলে আমাদের বিক্রিয়া করবে কে, শুধুমাত্র জিঙ্ক। তার মানে আমাদের ম্যাথটা ডিপেন্ড করবে কার উপর, জিঙ্কের উপর। জিঙ্ক H2SO4 এর সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট আর H2 উৎপন্ন করে। তাহলে আমি যে আমাদের অঙ্কটা কীভাবে করতে হবে, আমার যতটুকু হাইড্রোজেন উৎপন্ন হয়েছে সেটি ইউজ করে আমি জিঙ্কের পরিমাণ বের করব, পিতল থেকে জিঙ্কের পরিমাণ বাদ দিব, কপারের পরিমাণ বের হয়ে যাবে। তাহলে আমি এখন সূত্রটা ইউজ করি, এখান থেকে আমি স্টোইকিওমেট্রিক ফর্মুলা বসালে আমি বসাতে পারবো n of zinc divided by 1 is equal to n of hydrogen divided by 1। তাহলে n of zinc এর জায়গায় আমি বসাতে পারবো W by জিঙ্কের পারমাণবিক ভর 65.4 is equal to n of হাইড্রোজেনের জায়গায় আমি এখানে দেয়া আছে কি, চাপ, আয়তন, টেম্পারেচার। আমি এগুলো বসাবো, কোন সূত্রটা বসাতে পারি আমি এখানে, PV/RT। PV/RT, পিভির জায়গায় পি এর মানটা বসাবো, অ্যাটমসফিয়ারিক চাপ। তাহলে অ্যাটমসফিয়ারিক চাপ বের করতে হলে কি করতে হবে, 750 কে আমি ভাগ দেবো 760 দিয়ে। এখানে আয়তন হচ্ছে 3240 লিটার এককে, আর এর মান আমি বসাবো হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার এককে 0.0821 ইন্টু টেম্পারেচার হচ্ছে কি আমাদের 27 প্লাস 273, তার মানে 300। এখান থেকে আমি ডাব্লিউ এর মানটা পাই 65.43, আর এটাকে গুণ করলে পাবো 8.5 গ্রাম। তাহলে জিঙ্কের শতকরা পরিমাণ কতটুকু, 8.5 কতটুকুর মাঝে, 10-এর মাঝে ইন্টু 100, এটা হচ্ছে আমাদের শতকরা পরিমাণ। পার্সেন্টেজ আকারে পাবো আমি হচ্ছে গিয়ে 85%। তাহলে কপারের শতকরা পরিমাণ কতটুকু, 100 - 85, 15%। এটা কিন্তু আমাদের আনসার। আমাদের থার্ড প্রবলেমটা আমাদের শেষ হয়ে গেল। এবার লাস্ট যে প্রবলেমটা আমাদের কাছে আছে, খুবই সুন্দর একটা সমস্যা, এটা খুবই মজার। তো এই প্রবলেমটি হচ্ছে গিয়ে বলা হচ্ছে 84 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেটের মিশ্রণকে উত্তপ্ত করলে 0.96 গ্রাম অবশেষ পাওয়া যায়। মানে ক্যালসিয়াম কার্বনেট আর ম্যাগনেসিয়াম কার্বনেটের মিশ্রণ, তার মানে আমাদের এই দুটো মিলে 84 গ্রাম। মিশ্রণকে উত্তপ্ত করলে 0.96 গ্রাম অবশেষ পাওয়া যায়। মিশ্রণটিতে ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেটের শতকরা পরিমাণ কত। তো ধরে নেই আমি ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ হচ্ছে গিয়ে x, তাহলে আমাদের ম্যাগনেসিয়াম কার্বনেট আছে হচ্ছে গিয়ে 84 - x, তাই না? ও আচ্ছা, সরি, এটা একটু ভুল করেছি, 84 হবে না, 1.84 গ্রাম হবে, ঠিক আছে, 1.84 গ্রাম, নাহলে আমাদের ম্যাথটা মিলবে না, এটা আমাদের একটু ঠিক করে নিও। তো ম্যাগনেসিয়াম কার্বনেট থাকবে হচ্ছে গিয়ে 1.84 মাইনাসের হচ্ছে গিয়ে x গ্রাম, রাইট? আচ্ছা,
তো আমি এখন এই দুইটা থেকে হচ্ছে গিয়ে আমি নির্ণয় করার চেষ্টা করব অবশেষের পরিমাণ। তো তাদেরকে উত্তপ্ত করব। ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে পাওয়া যায় কি পাওয়া যাবে? ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড। ম্যাগনেসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে পাবো ম্যাগনেসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড যেহেতু গ্যাস সেটি উড়ে যাবে, তাহলে অবশেষ থাকবে ক্যালসিয়াম অক্সাইড আর ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে আমি যদি এই দুটি বিক্রিয়া থেকে ক্যালসিয়াম অক্সাইড এবং ম্যাগনেসিয়াম অক্সাইডের মান বের করি, তাদের মোট যোগফল হবে 0.96 এর সমান। এটা কিন্তু প্রশ্নতে বলা হয়েছে যে আমাদের তাদের উত্তপ্ত করলে এতটুকু অবশেষ পাওয়া যায়। তাহলে আমি বের করার চেষ্টা করি। দেখো, N অফ ক্যালসিয়াম কার্বনেট ইজ ইকুয়াল টু N অফ ক্যালসিয়াম অক্সাইড, তাই না? নিচে একটা 1 আছে, এটা তো ম্যাটার করে না। তাহলে আমি এখান থেকে লিখতে পারি N অফ ক্যালসিয়াম কার্বনেট, যেহেতু ক্যালসিয়াম কার্বনেটের ভর x ডিভাইড বাই 100 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের W বাই ক্যালসিয়াম অক্সাইডের ভর কতটুকু? ক্যালসিয়াম অক্সাইডের ভর হচ্ছে 56। এখান থেকে W ইজ ইকুয়াল টু x বাই 100 ইন্টু 56 W1। একইভাবে ম্যাগনেসিয়াম কার্বনেটের ক্ষেত্রে N অফ ম্যাগনেসিয়াম কার্বনেট ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে N অফ ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে আমি এখান থেকে পাই 1.84 মাইনাসের x ডিভাইড বাই ম্যাগনেসিয়াম কার্বনেটের ভর হচ্ছে গিয়ে 84 ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে আমাদের W ডিভাইড বাই হচ্ছে গিয়ে 40 ম্যাগনেসিয়াম অক্সাইডের ভর। তাহলে এখান থেকে আমি W2 যদি এটা হিসাব করি, তাহলে আমি পাবো 1.84 মাইনাসের x ডিভাইড বাই 84 ইন্টু 40। এখন প্রশ্ন মতে এই যে x বাই 100 ইন্টু 56 প্লাস 1.84 মাইনাসের x ডিভাইড বাই 84 ইন্টু 100 ইন্টু 40 ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে কতটুকু? 0.96 গ্রাম অবশেষ পাওয়া যায়, 0.96 গ্রাম। তো এটাকে যদি আমি সমাধান করি, তাহলে আমি এখানে একটা এক্স এর মান পাবো। এখানে এক্স এর মান আসবে হচ্ছে গিয়ে 1, এক্স এর মান আসবে হচ্ছে 1 গ্রাম। তাহলে এক্স এর মান যদি হয় 1 গ্রাম, তাহলে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ ছিল হচ্ছে গিয়ে 1 গ্রাম। তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেটের পরিমাণ কতটুকু হবে? 1.84 মাইনাসের 1 গ্রাম ইজ ইকুয়াল টু হচ্ছে 0.84 গ্রাম। তাহলে শতকরা পরিমাণ কতটুকু হবে? 1/1.84 ইন্টু 100 ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে 54.348%। আর ম্যাগনেসিয়াম কার্বনেটের পরিমাণ হবে 0.84 ডিভাইড বাই 1.84 ইন্টু 100 পার্সেন্টেজে আসবে হচ্ছে গিয়ে 45.652%। এটাই কিন্তু আমাদের আনসার। তাহলে আজকের লেকচারটা আমাদের এই পর্যন্তই। আজকের লেকচারে আমরা দেখলাম যে মূল সংখ্যা সম্পর্কিত যে সমস্যাগুলো ছিল। প্রথমে আমরা দেখেছি হচ্ছে গিয়ে মূল সংখ্যার সমস্যা, তারপর আমরা সমীকরণ বিষয়ক কিছু গণনা দেখলাম, তারপর আমরা দেখেছি লিমিটিং বিক্রিয়ক নিয়ে কিছু গণনা, এবং সর্বশেষে দেখলাম হচ্ছে সংযুক্তি বিষয়ক কিছু গণনা। তো এই পার্টগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আমাদের বিভিন্ন ভর্তি পরীক্ষার প্রশ্নের জন্য। তো আমরা খুব ভালোভাবে কিন্তু রিটেনের জন্য এগুলো করব। তো যে সমস্ত প্রবলেম আমরা সলভ করে দিয়েছি, এগুলো সলভ করলে আশা করি আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। আরও আমরা অনেক সব ধরনের সমস্যা আমরা দেখানোর চেষ্টা করেছি, তবু আমরা খুব ভালোভাবে এই পার্টটা পড়ব। ধন্যবাদ সবাইকে।